তুমি সুন্দরী, তুমি সৌন্দর্যে ফুল নগরী। মেঘদূতের এই কবিতার মতো আমরা সবাই চাই নিজেদেরকে সুন্দর রাখতে, আর তাই তো আমাদের এই আয়োজন। গ্লস অ্যান্ড গ্লিটারে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি তমা রশিদ। আজকে আমাদের আয়োজনে থাকছে হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ এবং বিউটি টিপস। প্রথমেই হট সিট উইথ সেলিব্রিটি। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমাদের সাথে আছেন এমন একজন মানুষ যিনি মারা গিয়েছেন, কিন্তু তারপরেও তার সাথে একজনের প্রেম হচ্ছে ফোন কলে। একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? আমরা তাকে নিয়মিত বিজ্ঞাপনে দেখি, তবে সম্প্রতি একটি ওয়েব কন্টেন্টে আমরা তাকে খুব নতুনভাবে দেখছি। তিনি হচ্ছেন সাদিয়া আইমান। স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। গুড ইভিনিং, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর তোমার মতো একজন চটপটে মেয়ে আজ এসেছে, মনে হচ্ছে আজকে আড্ডাটা বেশ জমবে, তাই না? সম্প্রতি কি কাজ নিয়ে ব্যস্ততা? নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা, নাটকের শুটিং করছি ভালোবাসা দিবসের জন্য, এই তো। আর কিছু কাজ আছে যেগুলো আসবে, সো ওগুলোর আর কি প্রমোশন চলছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ভালোবাসা দিবসও মানে চলে আসতে যাচ্ছে। তো ভালোবাসা দিবসের জন্য স্পেশাল আর কোনো প্ল্যান করেছো কি? স্পেশাল বলতে কাজ নিয়ে বা কাজের বাইরে? কাজের বাইরে আমার কোনো স্পেশাল প্ল্যান নেই, আমার সব কিছু কাজের মধ্যেই। সো কাজের মধ্যে হচ্ছে স্পেশাল প্ল্যান বলতে আমার কিছু কাজ আসছে নাটক, যেহেতু আমি একটু নাটক কম করি, তো ভালোবাসা দিবসের জন্য যে কটাই কাজ করেছি ওগুলো আসলে খুব স্পেশাল আর কি। তোমাকে কিন্তু দর্শকেরা একদম নতুনভাবে পেয়েছে মায়া শালিকে। সো মায়া শালিক নিয়ে একটু জানতে চাই, এক্সপিরিয়েন্স কেমন ছিল? এখন পর্যন্ত মায়া শালিকের রেশ আসলে আমি নিজেই কাটিয়ে উঠতে পারিনি বিকজ অফ দর্শক, কারণ দর্শকরাও প্রতিনিয়ত আমাকে আপডেট দিচ্ছে যে তারা দেখেছে, বা ভালো খারাপ, খারাপ আসলে কেউই বলছে না, ভালোই বলছে। তো ওই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত বের হতে পারিনি। সো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো। তুমি বিজ্ঞাপন করতে এবং এখন আমরা একটু নতুনভাবে দেখছি, তো বিজ্ঞাপন, অভিনয় সবকিছু মিলিয়ে ভবিষ্যতেও কি অভিনয়ে থাকতে চাচ্ছ, না অন্যান্য জনরাগুলোতেও যেতে চাচ্ছ? অন্যান্য জনরা বলতে আমি আসলে অভিনয়ের মধ্যে আছি, তো আসলে অভিনয়ের মধ্যেই থাকতে চাই। আসলে এর বাইরে আমার মনে হয় না আমি আর কিছু করতে পারবো, আর করতে পারলেও আমার মনে হয় না যাওয়া উচিত। বিকজ আমি একদিক যেটাতে ভালো ওখানে কনসেন্ট্রেশনটা থাকলে ভালো, আর অন্যান্য দিকগুলো আসলে ইমব্যালেন্স যদি হয়ে যায়, সো আমি চাই না অন্য কোনো সেক্টরে আসলে করতে। সো আমার জন্য যেটা বেটার, আই থিঙ্ক অভিনয়টা আমার জন্য বেটার, সো অভিনয়তেই থাকতে চাই। তুমি কিন্তু বেশ মিষ্টিভাবে কথা বলো এবং দেখতেও বেশ মিষ্টি। আমাদের দর্শকেরা কিন্তু সবসময় জানতে চায় এই মিষ্টি থাকার রহস্য কি? কি রহস্য? কোনো রহস্য নেই। কোনো রহস্য নেই। নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? লাইক সবসময় মেকআপ করতে হচ্ছে, একটা কড়া লাইটের নিচে থাকতে হচ্ছে, অভিনয় করতে হচ্ছে, যেহেতু মেকআপ মাস্ট থাকেই আমাদের। তারপর স্কিন কেয়ার কিভাবে করছো, হেয়ার কেয়ার কিভাবে করছো? শুটিংয়ের ক্ষেত্রে আসলে একটু মেকআপ তো করতে হয়। আমি ইন জেনারেল আমি মেকআপ করা পছন্দ করি না, আমার মেকআপ করতে ভালো লাগে না। আমার অনেক ভক্তরা আমাকে মাঝে মাঝে রাস্তায় ধরে ফেলে, বা শুটিং শপিং মলে বা কোথাও খেতে গেলে আমাকে রাস্তায় দেখলেই আসলে তারা নিশ্চয়ই অনেক সময় কনফিউজ হয়ে যায় যে এটা আসলে আমি কিনা। বিকজ আমি ইন রিয়েল আমি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি, আমি মেকআপ নিয়ে থাকতে আসলে ওরকম একটা কমফোর্টেবল ফিল করি না। আর শুটিংয়ে তো আসলে কিছু করার নাই, শুটিংয়ে আসলে মেকআপ করতে হবে জাস্ট বিকজ অফ ক্যারেক্টার। আর ওরকম বেশিও মেকআপ করি না শুটিংয়ে। আর আমার যতগুলো ক্যারেক্টার আমি করে আসছি, ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো ছিলই হচ্ছে সাবলীল ন্যাচারাল একটা মেয়ে, খুব সিম্পল একটা মেয়ে, যে মেয়েটা আসলে খুব বেশি হেভি মেকআপের মধ্যে থাকেও না। তো যার কারণে আমার জন্য সুবিধা যে লাইটের নিচে থাকলো সানস্ক্রিন, ময়শ্চারাইজার, আর একটু হালকা যদি বিবি ক্রিম টাচ আপ করতে হয়, এটা হচ্ছে শুটিংয়ে আর কি। একটু ব্লাশন, হ্যাঁ, একটু কাজল, আমি কাজল পড়তে খুব পছন্দ করি, তো শুটিংয়ে আমার একটু কাজলটা থাকে, আর একটু টিপ, খুব ন্যাচারাল আর কি। কাজল দিলে তো একটা মায়াবী চোখ হয়ে যায়, আর মায়াবী মেয়ের সাথে তো এই চোখ খুব যায়। আর মেকআপ তুলো কিভাবে? মেকআপ তোলার জন্য ইউজ করি হচ্ছে অলিভ অয়েল আর হচ্ছে ওয়েট ওয়াইপস। ওয়াও, মানে তুমি হচ্ছে পারফেক্ট বিউটি প্যাকেজ, কম প্রোডাক্ট ইউজ করব, স্কিন কেয়ার করব। হ্যাঁ, স্কিন কেয়ারটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর যেহেতু আমার খুব বেশি মেকআপ ইউজ করাও হয় না, তো এই জন্য আমার মুখে বেশি কোনো প্রবলেম ফেস করা হয় না। সো এটা এদিক থেকে আমি খুব লাকি। আর বেসিক্যালি আমি জেনেটিক্যালি ব্লেসড, আমার ফ্যামিলি, হ্যাঁ এইটা একটা খুব ইম্পর্টেন্ট যে জেনেটিক্যালি ব্লেসড থাকাটা। আমার আম্মু তো আলহামদুলিল্লাহ একদম স্কিনে কিছু নাই, একদম স্কিন এত সুন্দর এখন পর্যন্ত। মানে আমি বলি আম্মু তুমি তো, তাও তা মাঝে মাঝে আমার একটু ডায়েট ফলো করতে হয়। আমার মা তো এটা করে না, মা তো নর্মালি মানে তার দেখা যাচ্ছে 2 বেলা ভাত, নাস্তা সব কিছু তার খাওয়া দাওয়ার মধ্যে থাকে।
তাও তার জলায় তার ফেস এত সুন্দর। সো আমার আব্বু, ইভেন আমার ফুপুরা, আমার খালামণি, সো আমার দুই নানার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি সব ফ্যামিলি দুই ইসি হচ্ছে আমি আমার এই জেনেটিক্যালি পেয়েছি আর কি। চমৎকার। তুমি যে এত চটপটে ভাবে কথা বলো, তুমি কি ছোটবেলা থেকে এত চটপটে নাকি মানে ডে বাই ডে হচ্ছ কোনটা? ডে বাই ডে তো মানুষ ম্যাচিউর হয়। তুমি চটপটেই থেকে যাচ্ছ। আমি ছোটবেলাটা এখন মনে হচ্ছে আমি একটু কমেছি, আগে তো আরো বেশি ছিলাম, এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে একটু ম্যাচিউর হওয়ার চেষ্টা করছি। তুমি বিজ্ঞাপন করছো, এখন ওয়েব কন্টেন্ট করছো, নাটক করছো, কোন মাধ্যমটা সব থেকে বেশি এনজয় করো তুমি? আসলে আমি যখন যে কাজটা করি ওটা বেশি এনজয় করি, কারণ আসলে এনজয় করা ছাড়া তো আসলে কাজ কাজ করেও আরাম পাবো না। সো আমার কাছে আমার পুরো ওই যেই যখন সেটে থাকি ওই সেটটা আমার কাছে খুব কমফোর্টেবল হওয়া দরকার। ওই কাজটা এনজয় করে না করলে আমার মনে হচ্ছে আমি এটা কী করছি এরকম আর কি, নিজের থেকেই শান্তি লাগে না। সো আমি যদি বলি বিজ্ঞাপন তো আসলে আমার শুরু, মানে আমি বিজ্ঞাপন থেকেই আসলে এত কাজ করার পরে আমি এখন হচ্ছে অভিনয় কন্টিনিউ করছি আর কি, নাটক বলা যায় বা ফিল্ম, ওই ফিল্ম এখানে কাজ করা শুরু। তো বিজ্ঞাপন যখন করতাম আমার খুব ভালো লাগতো, আমার বিজ্ঞাপন আমি খুব এনজয় করতাম, এক একটা ক্যারেক্টার এক এক দিন এক এক ক্যারেক্টার এরকম মনে হতো। কখনো আমি আমি অনেক সময় টিনেজ একটা ক্যারেক্টার প্লে করেছি, আবার দেখা গেছে আমি প্রথম দিকে আমি একবার বউ সেজেছিলাম। সো ওই ক্যারেক্টারগুলো করতে মজা লাগতো, আর ছোটো ছোটো এক্সপ্রেশনের 10 সেকেন্ডের মধ্যে অনেকগুলো এক্সপ্রেশন দিতে হয়। সো এটা খুব এনজয়েবল কাজ ছিল। আর এখন অভিনয়টা যেমন আর কি দীর্ঘ পরিসরে একটা অভিনয় করতে হচ্ছে, একটা ডায়লগ কীভাবে কোথায় কীভাবে কথা বলবো বা এই ক্যারেক্টারটা কীভাবে করা উচিত, সো প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে খেলতো একটা মজা। সো আমি আসলে দুটোই এনজয়, মানে প্রত্যেকটা আমি আমার প্রত্যেকটা সেক্টরে সবগুলো এনজয় করছি, আসলে এনজয় করে কাজ করা হচ্ছে। তোমার কথার প্রেক্ষিতে একটা কোয়েশ্চেন আমার মাথায় এসেছে, এই যে বিভিন্ন ক্যারেক্টার প্লে করছো, কখনো বাচ্চা হচ্ছো, কখনো বউ হচ্ছো, হতে পারে সময়ের সাথে সাথে কখনো মা বা কখনো শাশুড়ি, এই ধরনের চরিত্র চলে আসবে, আমি জাস্ট বলছি সময়ের সাথে সাথে। তো অ্যাজ আ আর্টিস্ট হিসেবে তোমার কাছে কি মনে হয় যে একটু ম্যাচিওর ক্যারেক্টার করে ফেললে আর ছোট সেই ক্যারেক্টারগুলোতে আসা যায় না? যেমন ধরো এখন মেয়ে ক্যারেক্টার প্লে করছো বা বাচ্চা হচ্ছো, টিনেজ গার্ল, তুমি যখন একজন বউ ক্যারেক্টার প্লে করবা, ওই টিনেজ ক্যারেক্টারে কি আবার ব্যাক করা পসিবল? এটা কি ইফেক্ট করে? আসলে বয়সের সাথে ডিপেন্ড করে, আমি আসলে এতটুকু জানি না, কারণ আমার তো মনে হয় আমার যেই বয়স বা আমার কথা বলা বা আমার চঞ্চলতাটাই হয়তো বা ডিরেক্টররা চিন্তা করে যাচ্ছে ওকে নিয়ে টিনেজ গার্ল একটা স্ক্রিপ্ট করা যায় এরকম। সো আসলে আমি তো আসলে ভাবে জানি না, আমাকে নিয়ে যদি প্ল্যান করে যে আমার, তারা যদি বিশ্বাস করে যে আমি একটা মানে বড় ক্যারেক্টার লাইক বউয়ের ক্যারেক্টার করতে পারবো, তাহলে আমি করতে পারবো। অ্যান্ড ওইটা আমি মনে করি যে আমার অ্যাক্টিং দিয়ে ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। কিন্তু মা আর এগুলো তো আসলে খুব মানে খুব এইজই, সো আমার এখনও তো আসলে ওই এজটা হয় না। এবার যখন হবে তখন যদি মানে করার মতো ওরকম অ্যাবিলিটি থাকে সো করবো। তার মানে তোমাকে যেই ক্যারেক্টারই দেওয়া হোক সেটা যদি তোমার কাছে মনে হয় যে তোমার সাথে যাচ্ছে, তাহলে তুমি সেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বেসিক্যালি আমি যদি মানে ভাবি যে আচ্ছা ঠিক আছে এটা আমি পুল অফ করতে পারবো আর কি আমার মধ্যে কনফিডেন্ট থাকে, তাহলে আমি করব। ওকে, সো গল্প করতে করতে সময় হলো ছোট্ট একটা ব্রেক নেওয়ার। ব্রেক থেকে ফিরে আমরা আরো অনেক বেশি গল্প করব। ভিউয়ার্স, সময় হয়ে গেল ছোট্ট একটা ব্রেকের। ব্রেকের পরে আবারও চলে আসবো আমরা, সো ডোন্ট গো এনিওয়্যার। আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে আছে আমি তমা। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখে নিব আমরা ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ। চলুন দেখে ফেলি। হ্যালো এভরিওয়ান, আমি সাকিরনস মেকওভার সেলুন থেকে। আমরা আজকে একটা পার্টি মেকওভার দেখব। আমার সাথে আছে শবনম। আমরা বেসটা আগেই করে রেখেছি, হাফ ডান করে রেখেছি, সাথে একটা সুইটেবল হেয়ার স্টাইল করে রেখেছি, সামনে টুইস্ট করে মেসি বাং করে রেখেছি। এখন আমরা স্মোকি আই করব। জেল লাইনার দিয়ে লাইন করে আমরা শ্যাডো দিয়ে, কালো শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যে ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড অলরেডি করা ছিল হালকা করে, সেটা দিয়ে আর একটু ব্লেন্ড করে দিব। আইব্রো বোনটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আর একটা ল্যাশ ট্রাই করে দেখি যেটা ওকে আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে, সেরকম একটা ল্যাশ নিয়ে এখন ল্যাশটা সেট করে নিচ্ছি।
এখন কন্টিনিউটা করে নেবে, একটু ডাবল চিন আছে তো একটু ডার্ক কন্ট্রোল করবে। ল্যাশ লাইনটা কালার করবে। ব্ল্যাক লাইনটা আমি যে লাইনার দিয়ে লাইন করে আবারও ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিচ্ছি। আইব্রোটা একটু টাচ আপ করে দিচ্ছি। আমাদের পার্টি মেকওভার ডান, এখন আমরা জুয়েলারি সেটিংটা করছি। আজকে পার্টি মেকওভারটা ডান। কেমন লাগলো আজকে আমাদের মেকওভারটা? ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। কেমন লাগলো আজকের গেটআপ তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। সময় হলো আরেকটি শর্ট ব্রেকের পরে কিন্তু আবারও ব্যাক করব বিউটি টিপস নিয়ে, তাই আমাদের সাথেই থাকুন। গ্লস অ্যান্ড গ্লিটারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তমা রশিদ। যেমনটা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে যে আমরা আপনাদেরকে বিউটি টিপস দেখাবো, সময় হলো এখন বিউটি টিপসের। চলুন দেখে ফেলি আজকের বিউটি টিপস। আমরা যখন স্কিনের জন্য সানস্ক্রিন ইউজ করব তখন কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। এটার একটাই কারণ, আমাকে এই কোয়েশ্চেনটা সবসময় নিতে হয়, সেটা হচ্ছে ম্যাম আমি স্কিনে সানস্ক্রিন লাগাচ্ছি বাট সানস্ক্রিনের সাথে সাথে আমার স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই আপনাদেরও কোয়েশ্চেন। সো আমি একটা কথাই বলবো যে স্কিনটাকে যখন আপনি প্রিপেয়ার করবেন এবং স্কিনে যখন সানস্ক্রিন আপনার কিনতে যাবেন তখন অবশ্যই একজন স্কিন এক্সপার্টের সাথে কথা বলবেন এবং তারা আপনাকে স্কিন ওয়াইজ সানস্ক্রিনটা সাজেস্ট করবে। ওয়াইলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য আলাদা আলাদা সানস্ক্রিন পাওয়া যায়। সো আমরা অবশ্যই সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু অবশ্যই লাগানোর আগে যেটা করব অবশ্যই ভালো করে ক্লিন করে নিব এবং ক্লিন করার পরে যে কোনো প্রোডাক্টই আমরা স্কিনে ইনটেক করার সময় কিন্তু অবশ্যই ক্লিনিংটা খুব বেশি জরুরি, ক্লিনিং টোনিং। সো দেন আমরা যেটা করব রাত্রেবেলা একটা ময়শ্চারাইজার লাগাবো। রাত্রেবেলা ময়শ্চারাইজারটা কী করে, অনেকের ধারণা থাকে যে অয়েলি স্কিনে আমি ময়শ্চারাইজার কেন লাগাবো। অয়েলি স্কিনে ময়শ্চারাইজারটা অনেক বেশি জরুরি এবং ড্রাই স্কিনেও জরুরি। সব স্কিনের জন্য ময়শ্চারাইজারটা একটা খাদ্য, ফুড। আমরা যেমন নর্মালি যে খাবারগুলো খেয়ে থাকি আমাদের শরীরের জন্য দরকার, ঠিক স্কিনের জন্য একটা খাদ্য দরকার লাগে, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার কীভাবে লাগাবো, স্কিন ক্লিন করব, দেন টোনিং করব, দেন একটু ওয়েট করব, দেন ময়শ্চারাইজারটা অল্প অল্প করে ট্যাপ করব। যাদের স্কিন অয়েলি তাদের আমরা ট্যাপ করে নিয়ে কিছুক্ষণ মাসাজ করে ওপর থেকে টিস্যু দিয়ে মুছে ফেলবো। আর যাদের ড্রাই স্কিন আমরা তারা এটা রেখে দিতে পারি ম্যাসাজ করার পরে। সো এরপরে চলে যাই আমরা স্কিনটাকে কিভাবে সকালবেলা ক্লিনিং করব। সকালবেলা ক্লিনিং ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের ঘরে অনেক ধরনের হোম রেমেডি থাকে, সেগুলো দিয়ে আপনি স্কিনটা ক্লিন করতে পারেন। আদারওয়াইজ যদি আপনার না থাকে তাহলে ক্লিনিক্যাল সার্টিফাইড যে ক্লিনজিংগুলো আছে এগুলোতে স্কিনটাকে ক্লিন করে ফেলবেন। আপনি কিন্তু বাসায় খুব সহজেই এই বিউটি টিপসটা ফলো করতে পারেন এবং নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আজকে আমাদের সাথে হট সিট উইথ সেলিব্রিটিতে আছে
সাদিয়া আইমান। চলুন গল্প করি আবার তার সাথে। তোমার সাথে যেমনটা কথা হচ্ছিল তোমার কাজ নিয়ে, ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে, তুমি কি কি কাজ করেছো বা আসলে কি চাচ্ছো ভবিষ্যতে করতে, তোমার কাছে এখন জানতে চাই তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি কাজ করছো, দুটো একসাথে কিভাবে ব্যালেন্স করছো? বিকজ অনেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চায় কিন্তু ব্যালেন্স করার ভয়ে করতে পারে না। তুমি বলো কিভাবে? এখন আসলে কে কিভাবে ব্যালেন্স করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার জন্য যেটা হচ্ছে, আমার জন্য এটা খুব আমি লাকি যে আমি আসলে দুটোই ব্যালেন্স করতে পারছি। ইভেন হচ্ছে আমার যখন ক্লাস থাকে, আর আমার প্রথম দিক থেকে এটা খুব আমার ফেভারে গিয়েছে যে আমার যখন ক্লাস থাকতো না ওদিন আমার শ্যুটটা পড়তো, যার কারণে আমি শ্যুট করতে পেরেছি। আবার এমনও হয়েছে যে আমি এক্সাম দিয়ে তারপর আমি শ্যুটিংয়ে গিয়েছি। কিন্তু এখন যেহেতু কাজের একটা ব্যস্ততা বেশি, এখন একটু প্রবলেম হয়। আর এই জন্য আমার এমনও হয়েছে যে আমার একটানা এত বেশি কাজ, সো 7 দিন ইউনিভার্সিটি না গেলে তো প্রবলেম, 3 দিনের বেশি ক্লাস মিস দেওয়াই যাবে না, এরকম ফাইনালে বসতে দিবে না। সো ওই সময়টাতে আসলে আমার সেমিস্টার ব্রেক নেওয়া লেগেছে আর কি, বা সেমিস্টার হচ্ছে একটা সেমিস্টার বা 2টা সেমিস্টার আমার গ্যাপ পড়েছে এই কারণে। বাট চেষ্টা করছি এখন ব্যালেন্স করার আর কি, দুইটাই আসলে করতে হবে, তো কিছু করার নাই। বা মিউজিক ভিডিও নিয়ে কোনো প্ল্যান আছে বা উপস্থাপনা নিয়ে? কারণ তুমি যে দ্রুত কথা বলো আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি বিহাইন্ড দ্য ক্যামেরা বলছিলাম, যে উপস্থাপনায় চলে আসছো না কেন? উপস্থাপনা, হ্যাঁ আমাকে অনেকেই বলেছে উপস্থাপনা করার জন্য বেশ কয়েকটা টিভি চ্যানেল থেকে, কিন্তু আমি আসলে অভিনয় মানে এই যে বললাম যেটা, যে আমি এক হচ্ছে পড়াশোনা আর অভিনয় দুটো ব্যালেন্স করছি, এখন এর মাঝে আবার উপস্থাপনা ব্যালেন্স করা আমার পক্ষে সমস্যা, মানে খুব সমস্যা হবে। আর চাইলে পারবো, কিন্তু আমি একটু অভিনয় নিয়ে থাকতে চাই। মানে আমি যদি ওই জায়গা থেকে যদি আমি আরেকটা জায়গায় মানে মুভ করি, যদিও পার্ট টাইম, বাট তারপর আমার মনে হবে যে আমি ওই দিকটাতে কম সময় দিলে ফোকাসটা চলে যাবে। হ্যাঁ, একটা আসলে অভিনয়টা কি কন্টিনিউটির মধ্যে না থাকলে হয় না, প্রতিদিন প্র্যাকটিস বা প্রতিদিন ক্যামেরার সামনে বা অ্যাটলিস্ট একটা মানে থাকতে হয়, একটা ধ্যান জ্ঞানে থাকতে হয়। আমার মনে হয় যে বই পড়া বা সিনেমা দেখা, সো আসলে এই জন্য আমার মনে হচ্ছে আমি উপস্থাপনা এরকম একটা চাইলেও পারবো না করতে। বাহ, মানে যে অভিনয় নিয়েই থাকতে চাচ্ছো, এই ব্যাপারটাও কিন্তু বেশ প্রশংসনীয়। বই পড়া নিয়ে কথা বলছিলে, বই পড়া অনেক নিশ্চয়ই পছন্দের। কি ধরনের বই পড়ো? আমার হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হয়, কারণ আমি যখন এসএসসি পাস করি তখন এমন দেখা গিয়েছে যে তখন তো একটা লম্বা ব্রেক, ইন্টারে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি একদিনে 3-4টা বই পড়ে ফেলতাম, একদিনে 3-4টা এরকম। আমার ওনার হিমু সমগ্র, আমার রূপা, আমার সব বই পড়া হয়ে গিয়েছে, মিসির আলী সমগ্র। তো এখনও মাঝে মাঝে যেই বই সামনে পাই, একটু কবিতার বই বা হচ্ছে এমনি গল্পের বই পড়ি, বাট খুব রেগুলারলি পড়া হয় না। এই যে বই পড়ছো, এতগুলো কাজ করছো, শপিং তো অনেক বেশি করা হয়, কেননা যেহেতু প্রত্যেকদিন বিভিন্ন শুটিং থাকে, নতুন নতুন কস্টিউম লাগে, নতুন জিনিস লাগে। শপিং এর ক্ষেত্রে আসলে কোন ধরনের জিনিস কেনা পছন্দ করো, কোথায় যাও? আমি শপিং করতে আসলে খুব পছন্দ করি। ইভেন আমার কাজের ক্ষেত্রে না, আমি যতগুলো কাজ করেছি ম্যাক্সিমামই নাটকে হচ্ছে নিজের কস্টিউমটা নিজে ক্যারি করতে হয়, কারণ ওখানে আসলে কস্টিউম ডিজাইনার থাকে না। তো আমি আমার চরিত্র বুঝে আছে, এখানে এই চরিত্রটা দরকার, এরকম চরিত্রটা, তো ও এরকম জামা পরে বা ওরকম জামা হচ্ছে ওকে ভালো লাগবে, সো ওইভাবে আমি শপিং করি। আর আমার কামিজ পরতে ভালো লাগে, শুটিংয়ে কামিজ অ্যান্ড শাড়ি, ওয়েস্টার্ন ওরকম একটা পরা হয় না, বা কুর্তি যদি ডিমান্ড করে কুর্তি মাঝে মাঝে পরে ফেলি এরকম। তো তোমাকে ম্যাক্সিমাম সময় দেখি যে খুব সাদা ধরনের, শুভ্র ধরনের পোশাক পরো। সাদা কালার নিশ্চয়ই অনেক ফেভারিট। আমার হোয়াইট পছন্দ, বা এই টাইপের একটু মানে একটু হালকা কালার পছন্দ। আমি খুব বেশি ভাইব্রেন্ট কালার পরতে কমফোর্টেবল ফিল করি না, একটু সবুজ, হালকা হালকা হলুদ, হালকা গোলাপি, সাদা এরকম আর কি। খাওয়া দাওয়া কি কম করো না বেশি করো? ফুডি? হ্যাঁ, আমি ফুড, আমি মানে আসলে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লাইক এখন আমার সামনে অনেক খাবার আমি খেতে পারবো, আবার আমার মাঝে মাঝে কাজের জন্য খাওয়া হচ্ছে না। সো কি টাইপের ফুড পছন্দ করো? বাংলা, আমার বাংলা খাবার খুব পছন্দ। আমি ইটালি ভাত অনেক পছন্দ করি। সাধারণত এই ধরনের মানুষ একদমই পাওয়া যায় না, তুমি অনেক ডিফারেন্ট, দ্যাটস মিন। না, আমি জানি না আমি ডিফারেন্ট কিনা, বাট আমি ভাত, তারপর হচ্ছে গরুর মাংস, আলুর ভর্তা, ডাল, এগুলো আমার খুব পছন্দ। কথা বলতে বলতে আসলে সময় যে কখন ফুরিয়ে গেছে একদমই জানি না, এখন একদম শেষ করার সময় হয়ে গিয়েছে, বাট কথাই বলতে ইচ্ছে করছে। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, আর এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। ভিউয়ার্স, সময় তো আমাদের ফুরিয়ে গেল গ্লস অ্যান্ড গ্লিটার থেকে, তাই আমি তোমা এখন বিদায় নিচ্ছি। তবে আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আবারও চলে আসবো এশিয়ান টিভির পর্দায়, তাই আমাদের সাথেই থাকুন। টাটা, বাই বাই।